আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন রাজনৈতিক দলের নেতারা। আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ সহ দুজন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি আলোচনায় বললেন মির্জা ফখরুল, সংকট সমাধানে দরকার নির্বাচিত সরকার। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে অনিশ্চয়তায় পড়বে জাতি। এবারের ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন চ্যালেঞ্জ। খুলনায় মতবিনিময় সভায় বললেন সিইসি। আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতের লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল। মন্তব্য অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এবং এবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক, জানালেন এনবিআর চেয়ারম্যান। অডিটের নামে করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৪ থেকে ৫ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণারও আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব আশ্বাস দিয়েছেন বলে জানান এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও ১২ দলীয় জোটের সমন্বয়ক মুস্তফা জামাল হায়দার। বিকেলে ১৪টি রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেন বলেও জানা তারা। খেলাফত মজলিসের নায়েবে আমির ইউসুফ আশরাফ জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখতে গিয়ে দেশের মানুষ যেন আবার অত্যাচারিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদ নেতা ডাক্তার মোশতাক আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। তিনি বলছেন যে আমি একটা সুন্দর নির্বাচন উপস্থাপন করতে চাই এবং নির্ধারিত সময়ে নির্বাচন দিতে চাই, কিন্তু পতিত স্বৈরাচার বিভিন্নভাবে এটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লোককে সেই সমস্ত জায়গা পৌঁছাতে হবে। আমাদের অটুট সমৃদ্ধ অটুট আছে, সম্পর্ক অটুট আছে, আপনাকে সাপোর্ট দিব, কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, জুলাই সনদ এবং নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে প্রধান উপদেষ্টা কি বলেছেন? তোহা, আপনি জানেন যে আজকে গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস আর এনডিএম সহ বেশ কয়েকটি দল, আমরা যতটুকু জানতে পেরেছি 14টি দলের প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যেটি রয়েছে যমুনায়, সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত বিনিময় তথা তারা কি বলতে চাচ্ছে সেই কথাগুলো শুনেছেন প্রধান উপদেষ্টা। এবং এই মত বিনিময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের যে রোডম্যাপ রয়েছে সেটি কবে ঘোষণা হতে পারে। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে যেটি জানিয়েছেন যে আর জুলাই সনদ যেদিন ঘোষণা হবে সেদিনই নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর এখান থেকে বেরিয়ে আমাদেরকে যতটুকু বলেছে যে প্রধান উপদেষ্টা তাদেরকে নিশ্চিত করেছেন আগামী
4 থেকে 5 দিন, কেউ কেউ বলছেন আবার এই সপ্তাহখানেকের মধ্যেই সেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং এই একই সাথে ঘোষণা করা হবে নির্বাচনী রোডম্যাপও। এবং এই বৈঠকে কিন্তু রাজনৈতিক দলগুলো আরও যেটি প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন যে নির্বাচনের ক্ষণ কিন্তু খুব বেশি নেই বলা চলে, কারণ লন্ডনে যে বিএনপির যে সর্বোচ্চ নেতা রয়েছেন তারেক রহমান, তার সাথে কিন্তু যে আলোচনা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছিলেন। তো সেই ঘোষণা অনুযায়ী তারা বলছেন যে এখন পর্যন্ত রাজনৈতিক পরিবেশ যেটি রয়েছে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হয়নি বলে তারা অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার কাছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে বেগ পেতে হচ্ছে এবং এটি যাতে প্রতিহত করতে হয় সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে কিনা সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে, এগুলো নিয়ন্ত্রণের জন্য তারা ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের প্রতিহত করার জন্য সবসময় ঐক্যমত থাকবে। একই সাথে রাজনৈতিক দলগুলো আরও বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু উদ্বেগ জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, বিশেষ করে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে সংস্থা রয়েছে ONHCR এর অফিস যেটি করার কথা রয়েছে, এই অফিসটি যাতে ঢাকায় না হয় সেজন্য তারা দাবি জানিয়েছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা তাদের অবস্থান এবং আপনাকে ধন্যবাদ। নেপাল সহ বিভিন্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এদিন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম মারা যান। যত বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আরও 4 জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নতুন করে 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আদরের ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় বাবা। জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীতে পড়তেন। বিমান দুর্ঘটনায় 40% পুড়ে যাওয়া শরীর নিয়ে 6 দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম, ওইখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটিতে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার জারিফ ছাড়াও মারা যান মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। শরীরের 90% পুড়ে গিয়েছিল তাকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। আমার থেকে মাপ টাপ নিছে, স্বামী হিসাবে যা একটা অধিকার ছিল দুঃখ প্রকাশ করে গেছে। আমার ছেলে সন্তানের হয়তো ভালো মনে করুন লেখাপড়া করাইতে চাইছিল, সংসারটা আগাইতে চাইছিল, এরকম ধরনের মানে একটা স্বপ্নটা মানে চলে গেল। আমার 2টা সন্তান মানে এতিম হয়ে গেল আর কি। আমার তো কিছু নাই, সব শেষ। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে 4 জন ভর্তি আছেন যাদের অবস্থা সংকটাপন্ন। এছাড়া আরো 9 জনের অবস্থা বেশ গুরুতর বলে জানান তিনি। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু রাদার একটু বেটার আমরা বলি। যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। এদিন 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী 7 দিনের মধ্যে আরো 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানোর আশা করছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নাজিয়া ও নাফিকে হারিয়ে এখন পাগল প্রায় তাদের বাবা মা। কিভাবে সইবেন এই শোক, কিভাবে সইবেন এই ব্যথা? প্রতি মুহূর্তে 2 সন্তানের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন আশরাফ তাহমিনা দম্পতি। পুরো বাড়িতে মানিকচোর ভাই বোনের অস্তিত্ব এই বুঝি স্কুল বা খেলার মাঠ থেকে ফিরছে, অপেক্ষায় আছেন বাবা মায়েরা। কিন্তু এই অপেক্ষা যে আর কখনোই শেষ হবে না, শেষ হবার না। রাজধানীর তুরাগে 2 ভাই বোনকে দাফন করা হয়েছে পাশাপাশি। সন্তান হারানো অভাগা পরিবারটি এখন কিভাবে আছেন, কেমন আছেন তাই জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এখনো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বই খাতা, খেলনা, ব্যবহার্য প্রতিটি জিনিস। পুরো ঘর জুড়ে তাদেরই স্মৃতি। স্কুল ছুটির পর যেন বাড়ি ফেরার অপেক্ষায়
বাবা মা সবই আছে আগের মতোই, শুধু নেই মানুষগুলো, নাজিয়া ও নাফি। দুই ভাই বোনের মধ্যে ছিল বেশ ভাব। ভাইকে ছাড়া চলতই না বড় বোন তাহি আশরাফ নাজিয়ার। ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিকে চোখের আড়াল করত না সে। ভাইয়ের চোখের মনে ছিল একমাত্র বোন, তাই তো ক্লাস ছুটির পর বোনকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় দুই ভাই বোনই। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় নাজিয়া। অনন্ত যাত্রায় বোনকে একা হতে দেয়নি নাফি। একদিন পর সেও সঙ্গী হয় বোন নাজিয়ার। ছলছানো ব্যান্ডেজে ঢাকা করা শরীর দেখে চেনার উপায় ছিল না নাজিয়াকে। মৃত্যুর আগে মা তাহমিনা কাছে গেলে নাজিয়া বলে ওঠে, মা আমাকে একটু জড়িয়ে ধরবে। আদরের রাজকন্যাকে শেষবারের মতো আদর করেন 9 মাসের অন্তঃসত্ত্বা তাহমিনা। এর ঠিক পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। নারী ছেড়ে ধন, ছেলে মেয়েকে হারিয়ে এখন পাগল প্রায় মা বাবা। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। আর্তনাদ করতে গিয়ে হারিয়ে ফেলেন চেতনা। জেগে উঠলেই চিৎকার করে খুঁজতে থাকেন বুকের ধনদের। তুমি কি নাফি? তখন ও বলল যে খালামণি আমি আরিয়ান নাফি। তখন আর কি ওইভাবে ওকে শনাক্ত করা গেছে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি আর কিছু জানি না। আমার মেয়েটাকে নাজিয়াকে আমরা খুঁজে পাইনি। তখন খুঁজতে খুঁজতে বার্ন ইউনিটের 7ম তলায় ড্রেসিং রুমে যা পাইলাম। ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, ভাইয়া কেমন আছে। ও কখনো নিজের কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু মাঝে মধ্যে ও একটু কোক খাইতে আইসক্রিম খেতে চাইছিল। বাবা মায়ের দিন কাটে সন্তানদের স্মৃতি হাতড়ে। আগলে রাখতে হয় নাজিয়া ও নাফির মা অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনাকে। আমি সৈনিক ছিলাম, আমি শক্ত ছিলাম, এখন আমি পাথর হয়ে গেছি। আমার 44 বছর বয়সে যদি আমার 2টা বাচ্চা চলে যায়, তাহলে এই পৃথিবীতে এখন তার আমার কোনো কিছু নেই। মারা গেলেই কি আর না গেলেই কি। রাজধানী তুরাগের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মানিকজোর 2 ভাই বোনকে। পরিবারের প্রশ্ন, আর কত প্রাণ গেলে রাষ্ট্র মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? বেহেস্তে ভালো থেকো নাজিয়া নাফি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না। বর্তমান সংকট সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে দেশে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূলতা বিরাজ করছে। এ সংকট থেকে উত্তরণে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। তা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়। একটি টেকসই কাঠামো তৈরি করতে হবে যা জনগণের প্রতিনিধি ছাড়া সম্ভব নয়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, আপনি সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। চাকচাকটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এ সময় কিছু দলের আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ পদ্ধতিতে জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি বেছে নিতে পারবে না, তাই তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য।
এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এদিকে পল্লবীতে তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরায় নিহত সুমির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে জাতি একটি অনিশ্চয়তায় পড়বে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন চ্যালেঞ্জ। এটি আধুনিক হুমকি যা অস্ত্রের থেকেও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ ঠেকাতে কমিশন সতর্ক রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলা জনগণকে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় খুলনা অঞ্চলের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। আমরা একদম ফেয়ারলি এটা করব। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। বিগত আওয়ামী লীগের শাসন আমলে ব্যাংকিং খাতে যে লুটপাট দুর্নীতি হয়েছে বিশ্বের ইতিহাসে তা বিরল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংকের ৮০% অর্থই বাইরে চলে গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন উপদেষ্টা। রাষ্ট্রের কাঠামো সংস্কারে নির্বাচন ও গণতন্ত্রের গুণগত পরিবর্তন চান বিএনপি মহাসচিব। রাজধানীর সেডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। 2013 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরশাসকের হাতে কিভাবে নিষ্পেষিত হয়েছে দেশের অর্থনীতি, তাই নিয়ে বই লিখেছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। বইটির প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্বৈরতন্ত্রের কথাই যদি বলি, যে সব গোষ্ঠীকে তারা গেড়ে বসেছিল, তার সাথে কিন্তু শাসন, এই বাস্তবতাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রাষ্ট্রীয় যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং অবয়ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রকাশনা উৎসবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা। এ সময় তারা আর্থিক খাতে বিগত সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে, তারও গুণগত পরিবর্তন দরকার। গণতন্ত্রকে, জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে। বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধহয় সবচেয়ে বেশি সংকেত। ক্ষমতার কেন্দ্রে তো জনগণ থাকার কথা। জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায়, কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ, জনগণ থাকে, সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উপেক্ষিত হয়েছে। যে বড় বড় মেগা প্রকল্প হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেটা কতখানি, প্রথম কথা যে কতখানি এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। খাদের কিনার থেকে কিছুটা নিয়ে আসে, একেবারে পুরোপুরি প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এমন প্রসেস, এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনীতির, এগুলো এত বেশি ডিস্টার্বেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু তাই আপনি করতে পারবেন না। রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা বক্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি না থাকার কারণেই সুযোগ নিয়েছে লুটপাটকারীরা বলে মানুষকে যেমন আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
এবছর থেকেই শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অডিটের নামে এনবিআর এর কোনো কর্মকর্তা কর্মচারী করদাতাদের হয়রানি করলে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এনবিআর বিলুপ্ত করে কর নীতি ও কর ব্যবস্থাপনা আলাদা করায় রাজস্ব খাতে গতি আসবে। মিজান শাহজাহানের রিপোর্ট। কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব বিষয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে আমরা দুনিয়ার সবাইকে অনলাইনে আওতায় নিয়ে আসবো, সেটা আসলে কোনোদিন পসিবল না। বিতর্কের মূল্যায়ন পর্বে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর আদায়ের লক্ষ্যমাত্রা স্বাধীনতার পর কখনোই পূরণ হয়নি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনকি উচ্চশিক্ষার সকল বিভাগে কর শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই। আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই। একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে, তাও সবার না, কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি, অন্য জায়গায় না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসৎ উদ্দেশ্যে এনবিআর এর কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলন করে থাকলে তা দুঃখজনক। তবে উদারনীতির পরিবর্তে অতি কঠোর হলে কর প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার আশঙ্কা। এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেরকম একটা চাপ তৈরি হচ্ছে, যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে, যদি এ ধরনের চাপ উৎকণ্ঠা বেশি বাড়ে তাহলে কিন্তু কর্মকর্তারা তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। তারা যদি একেবারেই বড় ধরনের কোনো অন্যায় করে না থাকে, তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা প্রশমিত করে তাদেরকে সংশোধন করে আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেওয়ার জন্য বলছি। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন, একদিকে 80% বিত্তবাণী কর ফাঁকি দিচ্ছে, অন্যদিকে অডিটের নামে ফাইল আটকে সাধারণ করদাতাদের হয়রানির অভিযোগও আছে। জবাবে আব্দুর রহমান খান বলেন, অডিট নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে এনবিআর। অডিটের নামে একেবারে ছোট ছোট ফাইল, যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয়, যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা। বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জালিয়াতির মাধ্যমে যে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে সেই ফাইলটি অডিট হয় না। আমি বলবো না যে কর্মকর্তারাই শুধু জড়িত, সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত, কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত, ক্লার্ক জড়িত। গত বছর 17,12,000 ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা কম্পালসারি করব। যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম, তুমি আমার অডিট সিলেকশন করে দাও, তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে, এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে। বিতর্কে বিজয়ী হয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যাদের কাছে প্রাণের ভয় সেই তারাই নিরাপত্তার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি অফিসে। গেল বছর ঠিক এই দিনে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে অনেক ছাত্র জনতার প্রাণ ছড়লেও তাদের খোঁজ না নিয়ে এদিন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও প্রশ্ন ওঠে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কি জীবন বড় নাকি স্থাপনা? এমন সমালোচনার মুখে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের দেখতে যান হাসিনা। রিপোর্ট আদ্দিন সজীবের। দাবিটা কোটা সংস্কারের, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল না কোনো পক্ষের। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, চলে ব্যাপক ধরপাকড়, এতেই ফুঁসে ওঠে দেশের মানুষ। মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা বাড়লেও তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়াকান্না ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন আর বিটিভি ভবন নিয়ে। তাই 25 জুলাই মেট্রো রেল পরিদর্শনের পর 26 জুলাই ছুটে যান বিটিভি ভবন দেখতে। আবারও মানুষের মনের প্রশ্নটা জোরালো, হাসিনার কাছে কি জীবনের চেয়ে ভবনই বড়? এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। আমি এটুকু বলতে পারি, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। অন্যদিকে কড়া গোয়েন্দা নজরদারিতে আন্দোলনকারীদের
রীতিমতো কোণঠাসা করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। সেই সাথে ধীরগতির ইন্টারনেট আর বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর চেষ্টা করে আওয়ামী লীগ। একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু পারেনি। হত্যা, গ্রেফতার আর নির্যাতনের আওয়ামী দুঃশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েই চলে। শেষ পর্যন্ত ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই ৭২-এর সংবিধান রক্ষার আন্দোলন করছেন, কিন্তু এতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়ে সেখানে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত হয়েছিল। ৫৪ বছর ধরে সেই চক্রান্তের ভেতর ছিল বাংলাদেশের মানুষ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে মৌলভীবাজারে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জে র্যাব ১১ এবং পুলিশ লাইন পরিদর্শনের সময় তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ অভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। একটা হত্যা মামলায় হয়তো ২০ জন আসামি হওয়া দরকার ছিল, আপনার ওখানে ২০০ আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায়। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশি ভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ১/৩ পানির নিচে তলিয়ে যেতে পারে বলে পরিবেশবিদরা আশঙ্কা করছেন বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত আলোচনার সভায় তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো অবস্থাতে পরিবেশ বিপর্যয়ে ঠেকানো সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে ম্যানিফেস্টো টক শিরোনামে আয়োজিত এই আলোচনা সভায় আগামী নির্বাচনে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে সে বিষয়ে কথা বলেন আলোচকরা। পরিবেশের সাথে যে অসংখ্য বিষয় যুক্ত, তাকে যদি বিবেচনায় নেওয়া না যায়, ১-২-৩ দশক পরে ঢাকাকে পরিত্যক্ত নগরী ঘোষণা করতে হবে কিনা সেটা নিয়ে আমাদের উদ্বেগ এবং আশঙ্কা আছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষের ভেতর যে পরিবর্তন এসেছে তা ধরতে না পারলে অনিশ্চিত হয়ে পড়বে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। এক শ্রেণীর মানুষের কারণে বাংলাদেশের পরিবেশ হুমকির সম্মুখীন জানিয়ে বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন, রাজনৈতিক ও জনস্বার্থকে আলাদা করে মূল্যায়ন করলে পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না। সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তন আমরা যেভাবে আশঙ্কা করছি সেভাবে হয়, তাহলে কি হবে জানেন? বাংলাদেশের 1/3 চলে যাবে পানির নিচে। 4টা বছর পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। পরিবর্তনকে টেকসই রাজনীতিবিদেরাই করতে পারবেন, তাদের সেই ম্যান্ডেটটা থাকে। ঢাকার আশপাশ থেকে ইটভাটা সরাতে না পারলে রাজধানীর বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলেও জানান এই উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশের ওয়াকফ স্টেট সমূহের দীর্ঘস্থায়ী সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ওয়াকফ স্টেট সমূহের সংকট উত্তরণে করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হামদর্দ ল্যাবরেটরিজের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হাসান। সভায় সভাপতিত্ব করেন মোতাওয়াল্লি সমিতির সভাপতি, হামদর্দ ল্যাবরেটরিজের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম ইউসুফ হারুন ভূঁইয়া। সভায় আরও উপস্থিত ছিলেন মোতাওয়াল্লি সমিতির মহাসচিব অধ্যক্ষ ডক্টর আলমগীর কবির পাটোয়ারি সহ দেশের বিভিন্ন ওয়াকফ প্রতিষ্ঠানের মোতাওয়াল্লিরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান বালুচিস্তানে গ্রেনেড হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে শনিবার সকালে রাজ্যের রাজধানী জাহেদানে ইরানের বিচার বিভাগের একটি ভবনে এই হামলা হয়। ইরানের বিচার বিভাগ সংক্রান্ত সংবাদ মাধ্যম মেজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, জাহেদানে বিচার বিভাগের একটি ভবনে হামলা হয়েছে। তাদের 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 13 জন। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরিনা জানিয়েছে, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে জয়েশ আল আদি নামের একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এবার খেলার খবর। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। টি-20 ফরম্যাটে অনুষ্ঠিতব্য মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মোহসিন নকভি। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে পোস্টে উল্লেখ করেন এসসিসির সভাপতি। ঢাকায় এসসিসির এজেমে ভারত সহ কয়েকটি দেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশায় ঝুলে গিয়েছিল এশিয়া কাপের ভাগ্য। পরে অবশ্য সবকটি দেশ অংশ নেয়, তাতে কেটে যায় অনিশ্চয়তা। বৈঠকে এশিয়া কাপ ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় সদস্য দেশগুলো। এরপরই এশিয়া কাপের শুরু এবং শেষের তারিখ ও আয়োজকের নাম প্রকাশ্যে আনলেন এসসিসির সভাপতি মোহসিন নকভি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চলতি সপ্তাহে জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন রাজনৈতিক দলের নেতারা। আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ সহ 2 জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ানো 35 জনে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির আলোচনায় বললেন মির্জা ফখরুল, সংকট সমাধানে দরকার নির্বাচিত সরকার। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে অনিশ্চয়তায় পড়বে জাতি। এবারের ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন চ্যালেঞ্জ। খুলনায় মত বিনিময় সভায় বললেন সিএসএ। আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতের লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল। মন্তব্য অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এবং এবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক, জানালেন এনবিআর চেয়ারম্যান। অডিটের নামে করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।